25শে বৈশাখ শনিবার নতুন সরকারের মন্ত্রীদের শপথ গ্রহণ। তার আগেই আমরা কথা বলেছিলাম গোঘাটের নবনির্বাচিত বিজেপি বিধায়ক প্রশান্ত দিগারের সঙ্গে। সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে বিধায়কের অফিস কোথায় হবে? গোঘাট কি দুর্নীতিমুক্ত প্রশাসনের মুখ দেখবে? জয়ের পর প্রাক্তন বিধায়ক বা বিরোধী শিবিরের তরফ থেকে কি কোনো শুভেচ্ছা বার্তা পেয়েছেন? চন্দ্রনাথ খুনের ঘটনার পর নিরাপত্তা কতটা বাড়ানোর প্রয়োজন বলে মনে করছেন? সাংবাদিকরা কি স্বাধীনভাবে কাজ করতে পারবেন? এই সব একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হয়েছিলাম আমরা। এবার শুনুন তিনি আর কি কি জানালেন। প্রথমেই জিজ্ঞেস করবো, আপনার কাছেই জয় গোঘাট বিধানসভায় কতটা আনন্দের? রেজাল্টের দিন এবং আগের দিন বুঝতে পেরেছিলেন? রেজাল্টের আগের দিন নয়, মানে লাস্ট এইবারের যে নির্বাচনে কি বলবো, আমার ভোট হলো 29শে এপ্রিল। তার দুদিন আগে 27শে এপ্রিল আমার উপরে হামলা হলো বর্মাতে। আমাদের যে প্রচার র্যালির উপরে ব্যাপকভাবে হামলা নেমে আসার পরে আমি সেই দিনে তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের যে আচরণ দেখেছি, দেখার পর আমি নিজেও স্তম্ভিত। আমি একটা জায়গায় খুব চিন্তায় ছিলাম যে গোঘাট বিধানসভা আমি জিতবো, কিন্তু পশ্চিমবঙ্গে যদি কোনো কারণে ক্ষমতায় না আসে, আজকে যে ছেলেগুলো বা যে মা বোনেরা আমার সাথে পথে নামলো পরিবর্তনের পক্ষে, প্রচারে থাকলো, আদেও কি আমি তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবো? মানে এই ধরনের যে দুষ্কৃতিকারী তৃণমূল কংগ্রেসের হিউজ আছে, এদের আক্রমণ থেকে কি করে বাঁচাবো? যদিও পার্টির রিপোর্ট বলছে যে আমরা ক্ষমতায় আসবো, আমাদের বিভিন্ন এজেন্সি রিপোর্ট বলছে ক্ষমতায় আসবো। হ্যাঁ, এই চিন্তাটা আমাকে একটা গ্রাস করেছিল। কখনো কখনো মানে ঘুমানোর ক্ষেত্রেও ডিস্টার্ব হয়েছে যে আমি একটাই কথা ভাবছি, আমি নিজের জন্য কিছু ভাবিনি, যে আমার কার্যকর্তা কর্মী যারা পথে নামলো তাদের নিরাপত্তা কী করে আমি সুনিশ্চিত করব। এই বিষয়ে তো ঈশ্বর যেটা করেন সেটা মঙ্গল করেন। আমাদের গণদেবতা পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ যারা ভোটার, তারা প্রত্যেকেই তাদের মূল্যবান মতামত দিয়েছেন এবং পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন, শান্তির পক্ষে রায় দিয়েছেন। তাই আজকে বাংলায় পরিবর্তন হয়েছে, শান্তি প্রতিষ্ঠা হয়েছে। এই যে আনন্দটা, এটা কিভাবে আপনি নিজে থেকে সেই দিনে উদযাপন কিভাবে করলেন? এই আনন্দ দেখুন, আনন্দে আমার চোখে জল এসে গেছিলো যে আমাদের এক একটা কার্যকর্তা আছে 30 বছর 40 বছর লড়াই করছে। তারা সিপিএমের আমলে অত্যাচারিত হয়েছে, তৃণমূল কংগ্রেসের 15 বছরে অত্যাচারিত হয়েছে বিভিন্নভাবে, বিভিন্ন কারণে, কেসের পর মিথ্যা মামলা, বিভিন্ন রকমভাবে তাদের উপরে হামলা হয়েছে, মার হয়েছে, তাদের বাড়িঘর লুটপাট হয়েছে, তাদের মানে আর্থিক বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে তাদেরকে। মানে এক কথাই বলা চলে যে একটা মানুষের উপরে অত্যাচার কী পর্যায়ে নেমে এলে এরকম হয়। মানে আমাদের কিছু কার্যকর্তাকে দেখে আমার সত্যিই মানে আমার নিজেরও তাদের কাছে মানে আমি কৃতজ্ঞ যে তারপরেও দলটা তারা করে, আর তারা আজকে ভীষণ খুশি হয়েছে তারা যে তাদের হ্যাঁ একদম। আর তার সাথে সাথে যে মানুষ আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদ দিয়েছে এই রকমভাবে, আমি সমগ্র গোঘাটবাসীর কাছে কৃতজ্ঞ যে গোঘাটবাসী আমার উপরে আস্থা ভরসা রাখার জন্য, আমার উপরে তারা আমাকে যে বিশ্বাস করেছে যে না, এই মানুষটাকে ভোট দিলে এই মানুষটা আগামী দিনে কিছু করবে, এই ভরসার জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাবো। আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি গোঘাটের শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় তাই করব, প্লাস গোঘাটের উন্নয়নের জন্য, সার্বিক মানুষের যাতে উন্নয়ন হয়, দল মত নির্বিশেষে গোঘাট বাসিন্দার যাতে মঙ্গল হয়, সেই জন্য কাজ করে যাব নিজেকে। এবার 29 তারিখে আপনার এখানে এলাকায় নির্বাচন, 27 তারিখে আরামবাগে অভিষেক ব্যানার্জি এলেন, এসে যে চ্যালেঞ্জ ছুড়লেন, সেটাকে আপনি কি মনে করেন মানুষ ভালোভাবে গ্রহণ করেননি, এবং আপনারা সেই বার্তাকে কতটা চ্যালেঞ্জ নিয়েছিলেন? দেখুন, অভিষেক ব্যানার্জি ওনার যদি কথার মূল্যায়ন করতে হয় তাহলে অনেক কিছু কথা বলতে হয়। উনি 2019-এ বললেন যে অর্জুন সিং ব্যারাকপুর থেকে হেরে যাবে, আর যদি অর্জুন সিং জিতে যায় আমি রাজনীতি ছেড়ে দেবো। তো উনি রাজনীতি ছাড়েননি। উনি এই ধরনের বিবৃতি অনেক দিয়েছেন। উনি নিজে বলছেন আমি দোষী হলে আমি গলায় দড়ি নিয়ে ঝুলে পড়বো, হ্যাঁ, আমি আমার মুন্ডুটা কেটে রাস্তায়, নিজের মুন্ডু কেটে নিজেই রাস্তায় ফেলে দেবো। এইসব ভুলভাল কথাবার্তা বলতে থাকে। আর হ্যাঁ, আমি অভিষেক ব্যানার্জিকে কোনো মানে অভিষেক ব্যানার্জির কথাকে কোনো আমি তোয়াক্কাই করিনি। কেন করিনি আপনি বলবেন যে এই কথা বলছেন কেন? কারণ অভিষেক ব্যানার্জি
আর আমি মধ্যে পার্থক্য আছে। অভিষেক ব্যানার্জি সোনার চামচ মুখে দিয়ে মানুষ হয়েছে। অভিষেক ব্যানার্জিকে প্যারাশুটে করে নামিয়ে এনে নেতা বানিয়ে দেওয়া হয়েছে। আর আমি একটা সাধারণ পরিবারের এই গোঘাট আমার যেমন প্রত্যন্ত গ্রাম, গোঘাট যেমন আমাদের কৃষিজীবী এলাকা, সেই রকম পরিবারেরই আমি সাধারণ ছেলে। তাই আমি মাঠে ময়দানে ছোট থেকে অনেক কষ্ট করে করে আমি নিজেকে বিভিন্ন কাজ, যে কাজ যখন পেয়েছি সেই কাজটাকে খুব ভালোবেসে কাজটা করেছি। প্রত্যেকটি সামাজিক কাজ, রাজনৈতিক কাজ যতটুকু পরিসর ছিল আমার, সেই কাজটিকে আমি ভালোবেসেই করতাম। আজকের ডেটে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, মানুষ যে আমাকে আমার উপরে ভরসা রেখেছেন, আমি এই কাজটাও খুব যত্ন সহকারেই করব। আমার বিশ্বাস আছে যে আমি মানুষের কল্যাণেই কাজটা করব। দাদা, আপনার এলাকাতেই বিমান ঘোষের বাড়ি, এই গোঘাটে আপনার প্রচার, জনসংযোগ এবং ভোট পাওয়ার ক্ষেত্রে ওনার ভূমিকা কতটা ছিল বলে আপনি মনে করেন? না, বিমানদা আমাদের সিনিয়র কার্যকর্তা, উনি 2 টার্মের জেলা সভাপতি ছিলেন, 2বারের বিধায়ক হয়ে গেলেন। ব্যাপারটা হচ্ছে বিমানদার কিন্তু বিধানসভাটা আমার থেকে একটু দূরেই। বিমানদার বাড়ি এখানে হলেও বিধানসভা ক্ষেত্রে বিমানদার বাড়ি মানে পুরসুরা। এবার বিমানদা আমার ভোটের প্রচারে 2 দিন এসেছিলেন। মঠে একসাথে পুজো দিয়ে লাহাবাজারে জনসংযোগ করেছি। একদিন বালি অঞ্চলে ছিলাম, কিছুক্ষণের জন্য উনি ছিলেন। ওনার আন্তরিকতা ছিল, উনি খোঁজখবর রেখেছিলেন। হ্যাঁ, এ নিয়ে কোনো সংশয় নেই। আমাদের মধ্যে বোঝাপড়া খুব সুন্দর, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, কোনো মতপার্থক্য নেই, মতবিরোধ নেই। তো উনি বড় দাদার মতন ভূমিকা পালন করেছেন, আর আমি ছোট ভাইয়ের মতন আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা যথাযথ পালন করার চেষ্টা করেছি। দাদা, একমাত্র গোঘাটে রানিং 3 জন বিজেপি বিধায়ক, সন্তু পান, আপনি এবং বিমান ঘোষ। তো এই বিষয়টা আপনি কোথাও মনে করেন গোঘাট আগামী দিনে বাংলাকে একটা পথ দেখাবে এবং একই সঙ্গে গোঘাটেরও একটা বিরাট উন্নতির সম্ভাবনা আছে? গোঘাট ভারতকে পথ দেখিয়েছে। যদি এই কথা বলতে হয় তাহলে গোঘাট ভারতবর্ষকে পথ দেখিয়েছে। কারণ এই গোঘাট থেকে প্রেমের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান। এই গোঘাটে আজকে আপনি যেখানে আছেন, এই কামারপুকুরই ঠাকুরের জন্মস্থান। এই ঠাকুরের মন্ত্রে দীক্ষিত হয়ে স্বামী বিবেকানন্দ সারা ভারতবর্ষ নাম মুখ উজ্জ্বল করেছেন। উনি সারা পৃথিবীতে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের সনাতন ধর্ম, হিন্দু ধর্মের কথা সারা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছেন। এবং হিন্দু ধর্ম, সনাতন ধর্ম যে মহান ধর্ম, এই ধর্মের মানে মাপা যায় না এই গভীরতা, সেই বিষয়টা সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছেন স্বামী বিবেকানন্দ। আর স্বামী বিবেকানন্দ ওইটা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যিনি স্বামী বিবেকানন্দের আদর্শ, যিনি অনুপ্রেরণা, ওনার বাড়ি, ওনার শিকড় তো এই গোঘাটে, এই কামারপুকুরে। তাহলে গোঘাট বাংলা কেন, গোঘাট তো ভারতবর্ষকেই পথ দেখিয়েছে, পৃথিবীকেই। তাহলে এই জায়গা থেকে আপনারা 3 জন বিধায়ক এবং একই সঙ্গে একই টার্মে, এটাকে কিভাবে দেখছেন? এটা আমি বলবো যে 3 জন বিধায়ক, 3 জনই তো সফল মানুষ। তো মানুষ, হ্যাঁ, 3 জনই গোঘাটের, এবং 3 জনকেই তো মানুষ মেনে নিয়েছে। একদম। আমাকে যদি গোঘাটের মানুষ না মেনে নিত, তাহলে আপনি বলুন 21 সালে যেখানে 4000 বোধহয় সম্ভবত 79টা না 89টা ভোট ছিল, 4100 কাছাকাছি ভোটে আমরা জিতেছি, সেইটা আমরা 49,582টা ভোট, তাহলে 50,000 ভোটে পেলাম। তাহলে মানুষ যদি আমার উপরে ভরসা না রাখে, মানুষ যদি আমাকে গ্রহণ না করে, এত ভোট দিল কে? মানুষই দিয়েছে। বিমানদা আজকে পুরসুরাতে দাঁড়িয়ে বিমানদা 27,000 সামথিং ভোটে 21-এ জিতেছিলেন। এইবারে উনি 23,000 ভোটে জিতেছেন, মানে 25,000 মার্জিন বাড়িয়ে নিয়েছেন। সেই সঙ্গে সঙ্গে আপনার 25-26,000 উনি মার্জিন বাড়িয়েছেন, মানে 53,000-এ জিতেছেন। আবার উল্টো দিক থেকে সন্তু পান, যেই বিধানসভাটা 21 সালে আমাদের মাইনাস ছিল, সেই বিধানসভাটা সন্তু পান 31,000 সম্ভবত প্লাস ভোটে, 30,000 প্লাস ভোটে জয়লাভ করেছে। তাহলে সন্তু পানকে তারকেশ্বরের মানুষ ঘরের ছেলে করে মেনে নিয়ে, তাকে আপন করে নিয়ে 2 হাত ভরে আশীর্বাদ দিয়েছে। বিমানদাকে পুরসুরার ছেলে ভেবে, পুরসুরার মানুষ তাকে কাছের বাড়ির মানুষ ভেবে তাকে আপন করে নিয়ে 2 হাত ভরে আশীর্বাদ দিয়েছে। আর আমি গোঘাটের ভূমিপুত্র, গোঘাটেই লড়েছি, গোঘাটের মানুষ 2 হাত ভরে আমার আশীর্বাদ করেছে। তাহলে গোঘাটের প্রতি আপনাদের 3 জন বিধায়কের একটা আলাদা দৃষ্টি থাকবে তো? আমাদের অবশ্যই গোঘাটের প্রতি শুধু নয়, আমরা তো আমি গোঘাটের বিধায়ক, অবশ্যই আমার গোঘাটের সমস্ত সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ানো, গোঘাটের উন্নয়নের বিষয়ে নজর দেওয়া, গোঘাটের যা কাজ করণীয় সেই কাজগুলো আমাকেই করতে হবে, এটা তো স্বাভাবিক নিয়ম। তাছাড়াও আমরা ভারতীয় জনতা পার্টি একটা সর্বভারতীয়, সারা পৃথিবীর সবথেকে বড় রাজনৈতিক দল। আমরা এইরকম নয়, আমরা কোনোদিন ভাবি না যে আমার শুধু নিজের পরিবারটাই পরিবার।
শুধু আমাদের স্বার্থের কথা নিজের স্বার্থের কথা আমরা কোনোদিন ভেবে রাজনীতি করিনি, সেই আদর্শ আমাদের নেই। আমাদের আদর্শ অন্য কথা বলে। তাই বিমানদা পশ্চিমবঙ্গের বিধানসভার একজন সদস্য সবকা সাথ সবকা বিকাশ। একদম। আর সন্তুপানও পশ্চিমবঙ্গ বিধানসভার একজন মেম্বার, আমিও পশ্চিমবঙ্গ বিধানসভার একজন সদস্য। তাই আমাদের সর্বত্র জায়গায় গুরুত্ব থাকবে, আমাদের মধ্যে সহযোগিতা থাকবে আমাদের সহপাঠীদের সাথে। আজকে আমার পাশের জেলা মেদিনীপুর, তার পাশের বিধানসভা চন্দ্রকোনা, সুকান্তদা প্রার্থী হয়েছেন। চন্দ্রকোনার যদি কোনো বিষয় থাকে আমাদের মধ্যে বোঝাপড়া থাকবে না, 100% থাকবে। ওনাকে যেমন আমি আমার দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, উনি আমার এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এইভাবেই তো আমরা মিলেমিশে কাজ করব। দাদা, যারা বলেছিল নো ভোট টু বিজেপি, বিজেপি বয়কট করুন, এবং এখনো সেই প্ল্যাকেট লাগানো আছে বিভিন্ন জায়গায়, তাদের উদ্দেশ্যে কি বলবো? তাদের উদ্দেশ্যে বলবো যে মানুষ তাদেরকে যা শিক্ষা দেওয়ার দিয়ে দিয়েছে। আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা এই রকম মানুষকে বিভ্রান্তিকর প্রচার পরিকল্পনা থেকে আগামী দিনে দূরে থাকুন। আগামী দিনে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ আপনারাও করে দিবেন। আমরা তো অবশ্যই সবসময় গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পক্ষেই আছি। নির্বাচন কমিশন যেভাবে নির্বাচন করেছে সেটা আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সাধারণ মানুষের ফেভারে গেছে। এই নো ভোট টু বিজেপি এইটা একটা বামপন্থী এবং তৃণমূলের একটা অংশের অপপ্রচার ছিল, সেইটা মানুষ রিজেক্ট করেছে। মানুষ কিন্তু সেই জায়গায় নেই, মানুষ কিন্তু দুহাত ভরে বিজেপিকে আশীর্বাদ দিয়েছে। যত নো ভোট টু বিজেপি বলেছে তত ভোট ব্যাঙ্ক আমাদের বাড়তে থেকেছে। আচ্ছা, আরেকটা জিনিস কোথাও লক্ষ্য করেছেন বা মনে করেছে দেখেছেন, জয়ের পর যখন বেলা 12টা বাজলো, যখন জয় নিশ্চিত, তখন থেকে বেশ কিছু সংবাদ মাধ্যমের যারা আপনাদের বিরুদ্ধে ছিল তাদের পরিবেশনের ধরন অনেকটাই পরিবর্তন হয়েছে, এরকম কিছু লক্ষ্য করেছেন? দেখুন, আমি সংবাদ মাধ্যমের বিভিন্ন চ্যানেল দেখার মতন সুযোগ সেভাবে ছিল না। লাস্ট যে 1.5 মাস ধরে প্রচার পরিকল্পনায় ব্যস্ত ছিলাম, তাতে বিরাট কিছু অবকাশ ছিল না মিডিয়াগুলো কি বলছে না বলছে। আর সত্যিকারের কথা বলতে কি, আমি আমার কাজটা করব, আমি আমার ন্যায়ের জায়গায় আছি, আমি আমার সঠিক কাজ করছি, এটা আমার প্রতি বিশ্বাস ছিল। যে আমি যদি ভুল না কাজ করি, কে কী বললো, কে আমার পক্ষে থাকলো, কে বিপক্ষ থাকলো, এটা বড় বিচার্য নয়। জনগণ, আমার বিশ্বাস আছে যদি আমি ভুল কাজ না করে থাকি, জনগণ আমার পক্ষে থাকবে। তাই আপনাদের এই শাসনকালেই বলুন বা আপনাদের এই পরিচালনকালেই বলুন, সংবাদ মাধ্যম কি স্বাধীনভাবে কাজ করতে পারবে? অবশ্যই, অবশ্যই, একদম। আচ্ছা, ওই প্রসঙ্গের একটা বিষয় ফিরে আসি, যে বলছিলেন জয়ের ব্যবধান, এটা আগের যিনি বিধায়ক ছিলেন উনি প্রায় 4-5 হাজার ভোটে মার্জিনে জিতেছিলেন, কিন্তু আপনি প্রায় 50,000 মার্জিনে জিতেছেন। তো এই এত বড় সাফল্যটা, এই এত ভোট পার্সেন্টেজটা বেড়ে যাওয়া বা ভোটের সংখ্যা বেড়ে যায়, এর কারণটা কি কি বিষয় বলে মনে করেন? কারণ মানুষ লাস্ট বেশ কয়েকটা ইলেকশনে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি। 1 নম্বর। 2021 আর 24-এ যে সন্ত্রাস হয়েছে, আমার পাশের বাড়িটায় হামলা হচ্ছে, আমি নিজে যদি তৃণমূল কংগ্রেসও করি, আমার মনে বিবেকে প্রশ্ন আসছে যে এই রকম হামলা হবে, ওরা বিজেপি করেছে বলে। এই যে বিষয়টা আসছে, এই জায়গা থেকে সাধারণ মানুষ পুরো সাইলেন্ট মোডে ছিলেন। তারা শুধু মুখিয়ে ছিলেন যে একটা নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ নির্বাচন করাতে পারে, নিরাপত্তা যদি সুনিশ্চিত করতে পারে, ভোটাধিকার প্রয়োগ করার যদি ব্যবস্থাটা অন্তত করে দিতে পারেন, তাহলে কিন্তু মানুষের যে আমি সেন্টিমেন্ট যেটুকু বুঝেছিলাম, পাবলিক পালস যেদিকে ছিল, বিভিন্ন জায়গায় প্রচার করতে যেও আমি নিজেও উপলব্ধি করেছি যে মানুষ একদম দুহাত ভরে আশীর্বাদ দিবে। সেই জন্য মানুষ দীর্ঘ সময় ধরে অত্যাচার, লাঞ্ছনা, নিপীড়ন বিভিন্নভাবে সমাজের প্রত্যেকটি স্তরকে, দেখুন শিক্ষিত সমাজ তারা বিরাটভাবে বঞ্চিত আছে। ছাত্র যুবকদের স্কুল কলেজের পরিকাঠামো, পরিবেশ পরিস্থিতি নিয়ে তাদের প্রশ্ন আছে। কৃষক সমাজ, আজকে আমাদের কৃষকদের অবস্থা কি ভাবুন আপনি, কি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে কৃষকদের জীবনযাপন চলছে। সরকারি, রাজ্য সরকারি চাকরিজীবী তারা কিভাবে বঞ্চিত আছে, মানে মহিলারা তারা কি করে নারী নিরাপত্তাহীনতায় ভুগছে। এই সমস্ত বিষয়গুলো, এর সঙ্গে কি একটা হিন্দুত্ব ভোট একটা বিরাট কাজ করেছে? হ্যাঁ, হিন্দুত্ব ভোট মানে হিন্দু সমাজের উপরে, সনাতন সমাজের উপরে যেভাবে হামলা নেমে এসেছে, যেভাবে অত্যাচার বেছে বেছে হিন্দুদের উপরে যেভাবে হামলা করা হয়েছে, এতে হিন্দুরা কোথাও না কোথাও ভেবেছে যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এই সরকারের আমলে। এই সরকার এমন একটা পর্যায়ে তোষণকে নিয়ে গেছে যে যেখানেতে আমাদের বেঁচে থাকায় দুর্বিষহ হয়ে গেছে। সেই জায়গা থেকে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা ঢালাও ভোট দিয়েছে। তারপর সর্বোপরি তারা এটাও ভেবেছে যে পরিবর্তন না হলে কিন্তু বাংলার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপট, সমস্ত প্রেক্ষাপট কিন্তু
আঘাত আসবে সমস্ত প্রেক্ষাপটের উপরে। সেই কারণেই পরিবর্তনের পক্ষে গেছে। তো আপনি তো জনপ্রতিনিধি পঞ্চায়েত। হয়েছেন, দায়িত্ব আরও বেড়ে গেছে আগের তুলনায়। তো একদম জিজ্ঞেস করবো যেটা বিষয় মূল মানুষের পরিষেবার ক্ষেত্রে বিধায়ক অফিস কোথায় করবেন? এই কামারপুকুর থেকে গোঘাটের মধ্যে, যেহেতু এই কামারপুকুর থেকে গোঘাট এই জায়গাটা আমাদের বিধানসভার মধ্যস্থ জায়গা একটা, তো আমি এখানেই করব। কারণ আমার পরিষেবাটা দিতে তাহলে কী হবে, ওই দিক থেকে বদনগঞ্জের মানুষ যদি এখানে আসে তারা একটা মিডল পজিশানে এলো, ওই দিক থেকে কুমারগঞ্জের মানুষ এলেও একটা মিডল পজিশান, এদিক থেকে হাজিপুর আছে, ওই দিক থেকে আমাদের বালিদেওয়ানগঞ্জ আছে, বা এই দিক থেকে আমাদের ভেলাদিঘি আছে, এমন একটা মিডল পজিশন আমি চাচ্ছি খুব তাড়াতাড়ি। আমাদের অফিস মোটামুটি কতগুলো চিহ্নিত করা হয়েছে, যে যা প্লেসগুলো পর্যালোচনা চলছে। কামারপুকুর থেকে গোঘাটের মধ্যেই অফিস হবে, আর এইখান থেকেই মানুষ যাতে ঠিকঠাক পরিষেবা পায়। সর্বোপরি আমার মনের ইচ্ছা আছে যে আমি প্রত্যেকটা অঞ্চলে বিশেষভাবে বিভিন্ন সময়ে ভিজিট করার ইচ্ছা আছে। সেখানকার কর্মী সমর্থক আমাদের কার্যালয় আছে, প্রত্যেক জায়গায় কার্যালয় হবে, সমস্ত কার্যালয়ে মাঝে মধ্যেই ভিজিট করা, কর্মীরা কীভাবে কাজ করছে না করছে সেখানকার পরিবেশ। কর্মীরা বিজয় উৎসব করতে চাইছে, বিজয় মিছিল করা হবে। আমাদের কর্মীদেরকেও আমরা বলেছি যে 9 তারিখ সরকারটা গঠন হোক, আমাদের সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা হোক 9 তারিখ, তারপরে আমরা নিশ্চিতভাবে জানিয়ে দেবো। বিজয় মিছিল তো হবে, পার্টি যদি সেরকম নির্দেশ দেয়, যেরকম গাইডলাইন্স পার্টি দিবে সেই রকমই হবে। ঠিক আছে। বিরোধী দলের থেকে কোনো শুভেচ্ছা পেয়েছেন? না, সেইভাবে শুভেচ্ছা পাইনি। মানুষ অফুরন্ত শুভেচ্ছা দিয়েছে। মানুষই শেষ কথা। মানুষ আমাকে দুহাত ভরে যেমন আশীর্বাদ দিয়েছেন ইভিএমে, তেমন মানুষের শুভেচ্ছা আমি হিউজ পরিমাণে পেয়েছি। আমি সমগ্র গোঘাটের প্রত্যেকটি মানুষের কাছে আমার কৃতজ্ঞতা থাকছে। প্রত্যেক থাকার সময় আপনারা বারবারই দুর্নীতির অভিযোগ তুলেছেন, পুলিশের নিরপেক্ষতার প্রশ্ন তুলেছেন। তো এই আপনাদের শাসনকালে কি এই বিষয়গুলো দুর্নীতিমুক্ত প্রশাসন পাওয়া যাবে? আমি 100% আমি গোঘাটকে দুর্নীতিমুক্ত বিধানসভা উপহার দিতে চাই গোঘাটবাসীকে, হিংসামুক্ত, দুর্নীতিমুক্ত। এটা তো আমার নিজের চিন্তা ভাবনা ছিল, আর আগামী দিনে সেটাই হবে। আমাদের এখন গলা জলে অনেকে মাছ ধরার চেষ্টা করছে, সবাই রাতারাতি বিজেপি হয়ে গেছে। হ্যাঁ, যে বুথেতে 9টা ভোট পেয়েছি তারাও বলছে আমরা সবাই বিজেপি। 500 গোঘাটের বুকে প্রচুর রাইস মিল, ছোটখাটো শিল্প আছে, পরিবেশ দূষণের বিষয়টা আপনারা কি ভাববেন? এই সমস্ত বিষয় চিন্তা ভাবনার মধ্যে আছে। এইসব বিষয়গুলো আগে সরকারে আসার পর নিশ্চিতভাবে বললাম কোথায় কি কাজ করা উচিত সেই বিষয়ে পর্যালোচনা হবে। আমাদেরও বিভিন্ন বিশেষজ্ঞ লোক আছে। আমি সব কিছু এরকম নয়, আমাদের দল এরকম কথা বলে না। ঠিক আছে, এই দলের সংগঠনটাই তো আসল বিষয়। একদম। তো পরিবার বড় হওয়া মানে বিভিন্ন মতবিরোধ, গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে, তো সংগঠন বলুন, মণ্ডল বলুন, কিন্তু সেটা কখনোই সেই বিষয়গুলো কখনোই নির্ণায়ক ভূমিকায় আসবে না। আমরা ভারতবর্ষের এই মুহূর্তে প্রায় 22টা রাজ্যে ক্ষমতায় আছি। তো সমস্ত প্রদেশ আমরা খুব সুশৃঙ্খলভাবে পরিচালনা করছি। কোথাও 5 বছর, 10 বছর, 15 বছর, 25 বছর বিভিন্ন জায়গায় ক্ষমতায় আছে দল। তো এবং এত বড় একটা দল 3বার পরপর দিল্লিতেও আমাদের সরকার হয়েছে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই বিষয়গুলো আমাদের কাছে খুব চ্যালেঞ্জের বিষয়। কারণ আমরা জানি কিভাবে দলকে সাজাতে হয়, কিভাবে মানুষকে পরিষেবা দিতে হয়, কিভাবে দলকে নিয়ে আগামী দিনে আরও বড় পরিকল্পনায় আমরা নামতে পারি। এই বিষয়গুলো আমাদের মধ্যে আছে, চিন্তন আছে এবং আমাদের দক্ষতা আছে। আমার দৃঢ় বিশ্বাস, কারণ আমরা পরীক্ষিত, তাই আজ 22টা রাজ্যে ক্ষমতায় আছে। একটা কথা না বললেই নয়, আপনার দলের প্রাক্তন বিধায়ক যিনি ছিলেন বিশ্বনাথ কারক, এই জয়ের শুভেচ্ছা আপনাকে জানিয়েছেন? বিশ্বনাথবাবুর সাথে আমার এই 1-2 দিনের মধ্যে কথা হয়নি, হয়তো উনিও অন্যান্য কাজে ব্যস্ত আছেন। না, আমাকে প্রচারে সরাসরি বেরোতে পারেননি, উনি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, ওনার কিছু ব্যক্তিগত কাজও ছিল সেসব কাজ নিয়ে, কিন্তু এমনি আমাকে আন্তরিকভাবে আমাকে সহযোগিতা করেছেন। দাদা, অত্যাচারিত যারা কর্মী আছে তাদের কিভাবে পাশে থাকবেন, যারা বিভিন্ন সময় বিভিন্ন পুরনো কেস তাদের চলছে, এই বিষয়ে একটু যদি বলেন। অবশ্যই, আমি প্রত্যেকটা জায়গায় আমার নিজেরও খোঁজখবর আগের থেকে ছিল, এখনও আছে। তো বিষয়গুলো হচ্ছে আগে সরকারটা গঠন হওয়ার পর এই বিষয়গুলো নিয়ে আমাদের যারা সিনিয়র কার্যকর্তা আছেন, হ্যাঁ, তাদের সাথে আলোচনা করব বিষয়গুলো কীভাবে পাশে থাকবে। জায়গা থেকে গন্ডগোলের খবর আসছে, তো এই নিয়ে একটা যদি কর্মীদের উদ্দেশ্যে বা সমাজে একটা যদি কিছু বার্তা দেন।
আমি গতকাল একটা সাংবাদিক সম্মেলন করেছি, আপনাদের মিডিয়াতেও সকল মিডিয়াতেও জানিয়েছি। বিষয়টা হচ্ছে, আমি গোঘাটের প্রত্যেকটি ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের গোঘাটে শান্তির পরিবেশ বিনষ্ট করা যাবে না, গোঘাটকে শান্ত রাখতে হবে। তৃণমূল কংগ্রেসের কিছু হঠাৎ করেই কিছু লোক আর সিপিআইএমের কিছু লোক গেরুয়া আবির মেখে হঠাৎ করেই তারা আমাদের ঝান্ডা ধরে তারা বলছে বিজেপি, এই বলে উচ্ছৃঙ্খল হয়ে তারা বিভিন্ন জায়গায় হামলা করার, বিভিন্ন রকম সম্পত্তি বিভিন্ন রকম বিষয়েতে তারা বিনষ্ট করার চেষ্টা করছে। তো এই বিষয়গুলো আমরা কঠিনভাবে দেখছি। বিষয়গুলো আমি এটাও বলেছি যে এই ধরনের বিষয় যদি এইভাবে যদি কিছু হয়, আমার কাছে যে রিপোর্ট আসবে আমি কিন্তু কোনোভাবে বরদাস্ত করব না। আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার আমি প্রশাসনিক স্তরে সমস্ত জায়গায় সেই রিপোর্টিং করব এবং কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য অ্যাপ্লাই করব। এটা একটা বিষয়। আর দল তো এইসব পারমিট করে না, দলীয়ভাবেও তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেব, এটুকু বলতে পারি। আর প্রত্যেকটি আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী কার্যকর্তা নিশ্চিতভাবে সংযত আছে এবং তারা সুশৃঙ্খল দলের একদম সভ্য সদস্য। তারা প্রত্যেকেই খুব সুন্দরভাবে এই মুহূর্তটা সামলছে। নাহলে উল্টো দিক থেকে যদি তৃণমূল কংগ্রেস আমাদের সরকারে এসে যেত, এখানে পশ্চিমবাংলায় আমাদের সরকার না হয়ে, তাহলে কিন্তু আমাদের নেতাকর্মীদেরকে বাঁচিয়ে রাখাটাই দুর্বিষহ হয়ে যেত। যে অবস্থা ভোটের আগে যেভাবে লাঠি কেটে কেটে পার্টি পিসগুলো গাদ দিয়ে রেখেছে, 150-200 পিস করে বড় বড় লাঠি কেটে তারা মারবে বলে, এই রকম পরিস্থিতি আমার কাছে গ্রাউন্ড লেভেলের রিপোর্ট আছে। কিন্তু আমরা সেইটা করতে পারি না, আমরা সেই নোংরামোটা করব না। মানুষ তো সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নেই। তাহলে মানুষের পাশেই থাকবো। গতকাল শুভেন্দুবাবুর আত্মসহায়ক চন্দ্রনাথবাবু খুন হয়েছে, তো এই ঘটনা যেভাবে সমাজকে নাড়া দিয়েছে, তাতে করে কি মনে করেন আপনারা যারা নবনির্বাচিত যারা জনপ্রতিনিধি হয়েছেন তাদের সুরক্ষা বলয়টা আরেকটু বাড়ানোর প্রয়োজন আছে? দেখুন, আজকে ডেটে আপাত দৃষ্টিতে যদি মনে হয় যে এই ঘটনাটা সত্যি, আমাকে তো আমার নিজের মানে কি বলবো, মানসিকভাবে আমি কিছুটা আঘাত পেয়েছি আর আমাকে নাড়িয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমি ওই সময় কলকাতাতেই ছিলাম, অন্য একটা জায়গাতে, কলকাতায় একটা প্রোগ্রামে ছিলাম। ওখান থেকে যখন মোবাইলে টিভি দেখতে দেখতে খবরটা পেলাম, যে একটা ফোন আসার পরই সত্যি ভীষণ কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি যে এই লেভেলের একজন মানুষ সমাজের কাজ করছে, সেবার কাজ করছে, তাকে এইভাবে নৃশংসভাবে হত্যা। আজকে ডেটে যে তৃণমূল কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে, মানুষ পশ্চিমবঙ্গতে রিজেক্ট করেছে, সেই তৃণমূল কংগ্রেসের লোকেদের এত বড় অধ্যত্ব আজকে ডেটে শুভেন্দু অধিকারীর পার্সোনাল সেক্রেটারি পিএকে আজকে এইভাবে প্রকাশ্যে রাস্তার উপরে গুলি চালিয়ে হত্যা করছে। এটা আমরা কোন রাজ্যে বাস করছি? এই আমাদের 9 তারিখে সরকার হওয়ার পর এই যে সমস্ত গুন্ডারা, যারা নিজেদেরকে ডন ভাবে, যারা নিজেদেরকে মাফিয়া ভাবে, মাতব্বর ভাবে, তাদের কিভাবে শায়েস্তা করতে হয় এই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করে দিবে। কারণ উত্তরপ্রদেশে যোগীজি এর থেকেও কঠিন পরিস্থিতি ছিল, জঙ্গলরাজ ছিল উত্তরপ্রদেশে, আজকে সব সোজা করে দিয়েছে। সেই সোজা করে দেওয়ার কায়দা বিজেপি পশ্চিমবঙ্গে করবে। এখনও বলছি, গুন্ডা গদ্দারি থেকে দূরে যাও, শুধরে নাও, নিজেদেরকে সংশোধন করে নাও, ভদ্র মানুষ হয়ে যাও। অভদ্রতার জায়গা, গুন্ডামির জায়গা এই পশ্চিমবঙ্গে কোনোভাবেই নয়। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার 9 তারিখে হওয়ার পর এই গুন্ডা মাফিয়াদের কিভাবে শায়েস্তা করতে হয় আমাদের সরকার করে দিবে, কোনো চিন্তা নেই। যদি নিরাপত্তা বলয় বাড়ায়, তাহলে আমার মনে হয় কিছু কিছু বিধায়কের ক্ষেত্রে পজিটিভ দিক হবে। সেটা হচ্ছে, এখনও যেহেতু এই তৃণমূলের যে অপশাসন, তৃণমূলের যে গন্ধ, সেটা তো কেটে যায়নি, আজ দুর্গন্ধগুলো রয়ে গেছে। সেই দুর্গন্ধগুলো যতক্ষণ ফিনাইল দিয়ে পরিষ্কার করা যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদেরকে একটু সেফ থাকতে হবে। আমাদের কিছু কিছু বিধায়ককে কিছু কিছু বিধানসভা এরিয়াতে একটু সেফ থাকতে হবে। একদম লাস্ট মুহূর্তে বলি যে ফিনাইল দিয়ে পরিষ্কার করে দেওয়ার পর তখন কোনো সমস্যা হবে না। একদম শেষ প্রশ্ন, গোঘাটের বাসীর জন্য, জনগণের জন্য আপনি ব্যক্তিগতভাবে কোনো হেল্পলাইন নাম্বার চালু করবেন? হ্যাঁ, পরিকল্পনা আছে। গোঘাটবাসীর জন্য হেল্পলাইন নাম্বার চালু করব। একদম আমার মনেরও ইচ্ছা আছে এবং প্রতিনিয়ত সেই হেল্পলাইন নাম্বারে ফোন করলে ফোন রিসিভ করার মতন ব্যক্তিও রিক্রুটমেন্ট থাকবে এবং সেই ডিটেলসটা নোট ডাউন হবে। সঙ্গে সঙ্গে সেই বিষয়ে আমিও নিজে প্রতি মুহূর্তেই সেই বিষয়গুলো নিয়ে আপডেট করব, বসবো এবং সেই বিষয়ে নিশ্চিতভাবে ধ্যান দেবো। দাদা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার।
এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।